রাত গভীর হয়ে এসেছে। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু রামকৃষ্ণ বাবুর চোখে ঘুম নেই। ঘুমের ওষুধ খেয়েছেন, তবুও ঘুম যেন বহু দূরে। মনের ভেতর এত উতাল পাতাল চলছে, মানুষ ঘুমোবে কিভাবে? চুপচাপ বসে থাকতে থাকতে হঠাৎ রামকৃষ্ণবাবু বলে উঠলেন, সরস্বতী, আর পারছি না আমি। এখানে আর এক মুহূর্তও থাকা আমার পক্ষে সম্ভব নয়। কত আশা নিয়ে আমরা দুজন আমাদের ছেলে বউদের দিকে তাকিয়েছিলাম, আর আজ দেখো ছেলে বউরা মিলে জীবনটা দুর্বিষহ করে তুলেছে। এই তো মাত্র 1 মাস হলো ছেলেদের শহরে এসেছি, কিন্তু এই 1 মাস যেন 1 বছরের মতো ভারী হয়ে উঠেছে। গ্রামে তো দিব্যি দিন কাটছিল, শুকনো পোড়া রুটিই হোক, বছরটা তো দিব্যি কেটে যাচ্ছিল। কি জানি কেন ভাবলাম শহরে এসে ছেলের বাড়িতে রাজকীয়ভাবে থাকবো, নাতি নাতনিদের সঙ্গে সময় কাটবে, বউদের হাতে সুস্বাদু রান্না খেতে পাবো। কিন্তু কি করব বলো, এই লোভই আমাকে ঠকিয়ে দিল। বলতে বলতে রামকৃষ্ণ বাবুর নিজের কপালে হাত চাপড়াতে লাগলেন। তারপর চোখের জল মুছতে মুছতে বললেন, জানো সরস্বতী, বাড়ি ছাড়ার আগে এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল দুটো বউই বেশ কড়া স্বভাবের, কাউকেই বিশেষ মানে না। যদি কখনো উল্টোপাল্টা কথা বলে ফেলে, তাহলে আমি কিভাবে সহ্য করব? কথা বলতে বলতে অসুস্থ রামকৃষ্ণবাবুর হঠাৎ কাশি শুরু হলো। কিছুক্ষণ কাশার পর সামলে নিয়ে আবার বললেন, কিন্তু সরস্বতী, সাময়িক সুখের লোভে আমার আত্মসম্মানও যেন হাঁটু গেড়ে বসে পড়েছিল। ছেলেরা একবার বলতেই কত খুশি হয়ে শহরে চলে এলাম, এই বার্ধক্যে নরকের থেকেও খারাপ জীবন কাটাতে। কিন্তু এবার আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আর কারো কথা শুনবো না। তুমিও আমাকে আর এখানে থাকতে বলবে না। 72 বছর বয়সী রামকৃষ্ণবাবু তার প্রয়াত স্ত্রীর ছবির দিকে তাকিয়ে বিড়বিড় করে কথা বলছিলেন। যে দুঃখ এতদিন তিনি বুকে চেপে রেখেছিলেন, আজ তা চোখের জল হয়ে বেরিয়ে এলো। বড় পরিবার ছিল তার, ছেলে বউ নাতি নাতনি। তবু এত মানুষের মাঝে এমন কেউ ছিল না যে তার মনের কথা বুঝবে, যাকে তিনি নিজের বলতে পারেন। এই কারণেই তিনি স্ত্রীর ছবির সঙ্গে কথা বলে মনের ভার হালকা করতেন। তার মনে হতো সরস্বতী যেন সব শুনছে। আসলে 1 বছর আগেই তার স্ত্রী সরস্বতীর মৃত্যু হয়। তার আগে দুজনে গ্রামেই থাকতেন, চাষবাস করতেন। ছেলেরা আলাদা থাকলেও এই বৃদ্ধ দম্পতি নিজেদের জীবন নিয়ে সুখী ছিলেন। একে অপরের যত্ন নিতেন, নিজেদের ছোট জগতে সন্তুষ্ট ছিলেন। তাদের 2 ছেলে দুজনেই শহরে থাকত। একদিন সরস্বতীর খুব জ্বর এলো। রাতে ওষুধ খেয়ে শুয়েছিলেন, কিন্তু সকালে আর উঠলেন না। স্ত্রীর মৃত্যু রামকৃষ্ণবাবুর হৃদয়কে অসীম যন্ত্রণা আর শূন্যতায় ভরে দিল। ছেলে বউরা আনুষ্ঠানিকতা সেরে নিজেদের শহরের বাড়িতে ফিরে গেল। গ্রামে একা পড়ে রইলেন রামকৃষ্ণবাবু। যে মানুষটা কখনো নিজে জল পর্যন্ত তুলে খাননি, রুমালও নিজে ধরনি, আজ সেই মানুষটা নিজে কাপড় কাচ্ছেন, উনুনের উপর রুটি সেঁকছেন। ধোঁয়ায় প্রায় তার কাশি বেড়ে যেত। পোড়া রুটি, নুন আর পেঁয়াজ খেয়েই দিন কাটত। খেতে খেতে হঠাৎ স্ত্রীর হাতের রান্নার কথা মনে পড়লেই চোখ ভিজে উঠত। একা থাকার যন্ত্রণা এতটাই বেড়ে গিয়েছিল যে সারাক্ষণ তিনি স্ত্রীর ছবিটা হাতে ধরে রাখতেন। যা কিছু মনে আসতো সব কথা তিনি ছবির সঙ্গে বলতেন। গ্রামের কিছু লোক তাকে দেখে হাসাহাসি করত, কিন্তু যারা তাকে বুঝতেন তারা জানতেন এটা পাগলামি নয়, নিঃসঙ্গতা। গ্রামের লোকেরা তার অবস্থা দেখে বড় ছেলেকে ফোন করে সব জানালো। ছেলেকে অনুরোধ করলো বাবাকে নিজের কাছে নিয়ে গিয়ে রাখতে। 2 বউই রাজি ছিল না, কিন্তু লোকলজ্জার ভয়ে শেষ পর্যন্ত ছেলেরা বাবাকে শহরে নিয়ে এলো। রামকৃষ্ণবাবুও ভালো খাবার আর আপনজনের সান্নিধ্যের আশায় খুশি মনেই শহরে এলেন। ছেলেরা ঠিক করলো 1 মাস করে বাবাকে নিজেদের কাছে রাখবে। প্রথমে বড় ছেলের বাড়িতে গেলেন। রামকৃষ্ণবাবু ভেবেছিলেন নাতি নাতনিরা ছুটে আসবে, অনেক কথা বলবে, সময়টা বেশ ভালোই কাটবে। কিন্তু সেখানে পৌঁছে কিছুক্ষণ অপেক্ষা করার পরও কেউ এলো না। তিনি জিজ্ঞাসা করলেন, রোহিত আর পিঙ্কি কোথায়?
কলেজে গেছে? ছেলে বলল, না বাবা, ওরা এখানে থাকে না। মুম্বাইয়ের এক বড় ইউনিভার্সিটিতে ভর্তি করিয়েছি, ওখানেই থাকে। মাসে 1-2 বার আসে। এই কথা শুনে রামকৃষ্ণবাবু অবাক হয়ে গেলেন। কিন্তু আরেকটা ধাক্কা তখনও বাকি ছিল। কিছুক্ষণ পর তিনি জানতে পারলেন বউয়ের মা অর্থাৎ তার বিয়ান এই বাড়িতেই থাকেন। এটা দেখে তিনি বেশ অস্বস্তিতে পড়লেন, তবু মনকে বুঝিয়ে সেখানে থাকতে লাগলেন। ছেলে, বউ আর বউয়ের মা একসঙ্গে বসে নানা রকম খাবার খেতেন, আর রামকৃষ্ণবাবুর জন্য ঘরের মধ্যে খাবার দাবার পাঠিয়ে দেওয়া হতো। ছেলে তাকে বাইরে বেরোতেও মানা করেছিল। হাসি ঠাট্টার আওয়াজ বাইরে থেকে ভেসে আসতো, কিন্তু তিনি ছিলেন সেই সব থেকে দূরে। নিজের ছেলের বাড়িতে এমন ব্যবহার পেয়ে তিনি স্ত্রীর ছবির দিকে তাকিয়ে মনে মনে বলতেন, সরস্বতী, তুমি কি কখনো উল্টো গঙ্গা বইতে দেখেছ? এখানে নিজের বাবা, আপনজন আর ভালো খাবারের জন্য তৃষ্ণার্ত। এদিকে আমাদের যোগ্য ছেলে তার শাশুড়িকে বসিয়ে রাজকীয় খাবার খাওয়াচ্ছে, হাসছে, গল্প করছে। আমি কিছু চাইলে বউ কড়া গলায় বলে, বাবা, এই বয়সে একটু নিয়ম মানলে শরীর ভালো থাকবে। তাহলে বউয়ের মা কি বুড়ি নয়? এইসব খেলে তার অসুখ হবে না? হে ভগবান, তোমার লীলা সত্যিই অপরিসীম। কয়েকদিন কেটে গেল। একদিন রামকৃষ্ণবাবু নিজের ঘর থেকে বেরিয়ে এলেন। তাকে বেরোতে দেখে বউ আর তার মা তীর্যক দৃষ্টিতে তাকালো, যেন তাদের ব্যক্তিগত মুহূর্তে ব্যাঘাত ঘটেছে। ঠিক তখনই বড় ছেলে ঘরে ঢুকলো। রামকৃষ্ণবাবু বললেন, বাবা, এখানে আমার আর মন টিকছে না, আমাকে ছোট ছেলের বাড়িতে পাঠিয়ে দাও, ওখানে বাচ্চাদের সঙ্গে সময়টা ভালো কাটবে। এই কথা শুনে বউ আর বেয়ানের মুখে হালকা হাসি ফুটে উঠল। বাবার কথায় বড় ছেলে তাকে ছোট ছেলের বাড়িতে পৌঁছে দিয়ে এলো। অল্প কিছু বেঁচে থাকা আশা বুকে নিয়ে রামকৃষ্ণবাবু ছোট ছেলের বাড়িতে এলেন। কিন্তু ছোট বউ শ্বশুরমশাইকে বাড়িতে দেখে সঙ্গে সঙ্গে তার বড় জাকে ফোন করলো। এ কি দিদি, আমাদের তো 1-1 মাসের কথা ঠিক হয়েছিল, তাই না? এখন তো 20 দিনও ঠিক মতো হয়নি। এরই মধ্যে এমন কি পাহাড় ভেঙে পড়লো যে বাবাকে এত তাড়াতাড়ি আমার বাড়িতে পাঠিয়ে দিলে? ওপাশ থেকে কি উত্তর এলো কে জানে। ছোট বউ রেগে গিয়ে বলল, যদি তাই হয় তাহলে আমরাও বাবাকে শুধু 20 দিনই রাখবো, 21তম দিনে আবার ওখানে পাঠিয়ে দেব। এই বলে সে রাগের মাথায় ফোন ছুঁড়ে ফেলল। বড় ছেলের বাড়িতে অন্তত একটা আলাদা ঘর পেয়েছিলেন রামকৃষ্ণবাবু, যেখানে বসে নিজের ভাঙা কপালের জন্য চুপচাপ চোখের জল ফেলতে পারতেন। কিন্তু ছোট ছেলের বাড়িতে সেই ঘরটুকুও জোটেনি। ছেলে আর বউ মিলে স্টোর রুমেই তার বিছানা পেতে দিল। বাচ্চাদের স্পষ্ট নির্দেশ দেওয়া হলো, দাদুর কাছে যাবে না। মাঝে মাঝে বাচ্চাদের দেখতে তিনি উঠোনে এসে বসতেন, দূর থেকেই তাকিয়ে থাকতেন। চাইলেও কথা বলতে পারতেন না, গল্প শোনাতে পারতেন না। বাচ্চারা খেলাধুলোয় মেতে থাকতো, কিন্তু দাদুর সঙ্গে কথা বলার সাহস পেত না। ওরা জানতো মা দেখে ফেললে ঘরে নিয়ে গিয়ে প্রচণ্ড বকবে। দূর থেকে রামকৃষ্ণবাবু ওদের দুষ্টুমি দেখতেন, ওদের কথাবার্তা শুনে মনে মনে খুশি হতেন। একদিন সকালে উঠে বাইরে উঠোনে বসতেই বাড়ির ভিতর থেকে শুনতে পেলেন ছোট বউ তার স্বামীকে বলছে, শোনো, আমার কাছে এই পুরনো ছেঁড়া নোটটা আছে। সবজিওয়ালা, দুধওয়ালা কেউই নিতে চাইছে না। এক কাজ করো, তুমিই এটা চালিয়ে দাও, তার বদলে আমাকে একটা ভালো নোট এনে দিও। আজ আমাকে বান্ধবীদের সঙ্গে পার্টিতে যেতে হবে। রামকৃষ্ণবাবু অভ্যাসবশত কিছু ভুল দেখলে চুপ করে থাকতে পারতেন না। ছেলে বাইরে যাওয়ার পর তিনি বউকে শান্তভাবে বললেন, বৌমা, বাচ্চারা দিন দিন খুব দুষ্টু হয়ে যাচ্ছে। বান্ধবীদের সঙ্গে ঘোরাফেরার বদলে ওদের দিকে একটু মন দাও। এই বয়সে মায়ের প্রয়োজনটাই সবচেয়ে বেশি। এই কথাটা যেন ছোট বউয়ের গায়ে কাঁটার মতো বিঁধল। রাগে ফেটে পড়ে সে বলল, আচ্ছা, আপনার কি মনে হয় আমি সারাদিন ঘুরে বেড়াই? আমার ইচ্ছে আমি কোথায় যাব, কি করব।
আর আমাদের বাচ্চারা খুবই বুদ্ধিমান, ওদের নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। এই কথাগুলো শুনে রামকৃষ্ণবাবুর মনে হলো এ যেন ছেলের বউ নয়, একটা জ্বলন্ত আগ্নেয়গিরি, যার মুখ থেকে একটার পর একটা আগুনের ফুলকি ছিটকে পড়ছে। একটা সময় ছিল যখন আমার সামনে কথা বলার সাহস কারোর হতো না, আর আজ এমন দিন এসেছে ছেলের বউরাও আমার সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে। আর ছেলেরা, তাদের তো স্ত্রীর দাসত্ব করা ছাড়া আর কোনো কাজই নেই। এই বুড়ো বাবা যেন তাদের জীবনের কোনো অংশই নয়। এই সব ভাবতে ভাবতে রামকৃষ্ণবাবু অঝরে কাঁদতে লাগলেন। অপমানের জল গিলে নিজের বিছানায় এসে অবসন্ন হয়ে শুয়ে পড়লেন। কাঁদতে কাঁদতে স্ত্রীর ছবির দিকে তাকিয়ে বললেন, সরস্বতী, আমাকে কেন তোমার সঙ্গে নিয়ে গেলে না? এই বার্ধক্যে এত কষ্ট ভোগ করার জন্য আমাকে কেন এখানে রেখে গেলে? যে সন্তানদের আমরা সারাক্ষণ আশীর্বাদ দিতাম, খুশি হও, দীর্ঘজীবী হও, আজ তাদের জন্যই মনের গভীর থেকে অভিশাপ বেরিয়ে আসে। অকর্মা, অযোগ্য, এই শব্দগুলো মুখে আস্তে আস্তে রয়ে যায়। যে সন্তানদের এত যত্নে মানুষ করেছি, সমাজে চলতে শিখিয়েছি, আজ তারাই নিজের জন্মদাতার মূল্য বোঝে না। আমি তো ওদের ব্যবহার দেখে চুপ করেই থাকি, কিন্তু ভুল করে কখনো কোনো পরামর্শ দিলে বলে, বাবা আপনি চুপ থাকুন, আপনি বুঝবেন না। সত্যি বলতে কি, মাঝে মাঝে মনে হয় জোরে একটা চড় মারি, কিন্তু কি করব, চুপ করে থাকাই ভালো। এইসব ভাবতে ভাবতেই তিনি নিজেকে সামলে নেন। হঠাৎ মনে হলো স্ত্রী সরস্বতী যেন তাকে বোঝাচ্ছেন, মন খারাপ করো না, ওরা তো বাচ্চা, ভুল করে ফেলে, তুমি তো বোঝো, এইটুকু ভাবো, অন্তত দুবেলা খাবার তো দিচ্ছে। এই কথা শুনে রামকৃষ্ণবাবুর মনে হলো সরস্বতী যেন তাকে সান্ত্বনা দিচ্ছেন। না সরস্বতী, আমাকেও নিজের সঙ্গে নিয়ে চলো। এই কথা বলতে বলতে তিনি ঘুমের মধ্যে বিড়বিড় করতে লাগলেন। হঠাৎ ঘুম ভেঙে গেল, ঘামে ভিজে একাকার। চারদিকে তাকালেন, কিন্তু কোথাও সরস্বতী নেই। পরদিন সকালে উঠে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন, এবার নিজের বাড়ি ফিরতেই হবে। পুরনো ব্যাগটায় নিজের কাপড় চোপড় গুছিয়ে নিলেন, তৈরি হয়ে বাইরে এলেন। ছেলে আর বউ তাকে দেখে অবাক চোখে তাকিয়ে রইল। কেউ কিছু বলার আগেই রামকৃষ্ণবাবু নিজেই বলে উঠলেন, বাবা, আমি আর এখানে থাকতে চাই না, তুমি আমাকে স্টেশন পর্যন্ত পৌঁছে দাও, তারপর আমি নিজেই চলে যাব। শ্বশুরমশাইয়ের এই কথা শুনতেই ছোট বউয়ের মুখে যেন আলো ঝলমল করে উঠল। খুশিতে প্রায় লাফিয়ে উঠে সে বলল, আমি তো আগেই বলছিলাম এখানে বাবার মন টিকবে না, ওর তো নিজের গ্রামই ভালো লাগে, সারা জীবন সেখানেই তো থেকেছেন। তারপর স্বামীর দিকে তাকিয়ে বলল, এই যে তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? শুনতে পাওনি বাবা কি বললেন? তাড়াতাড়ি ওনাকে স্টেশনে নামিয়ে এসো, তারপর তো তোমাকে অফিসেও যেতে হবে। এই কথা বলে ছোট বউ নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। এদিকে স্ত্রীর আদেশ পালন করে ছোট ছেলে বাবাকে স্টেশনে পৌঁছে দিল। পকেট থেকে একটা ফাটা পুরনো নোট বের করে বলল, নিন, এই টাকাটা রেখে দিন, পথে আপনার কাজে লাগবে। রামকৃষ্ণবাবু মন দিয়ে তাকালেন। এটা সেই নোট যেটা না দুধওয়ালা নিতে চেয়েছিল, না সবজিওয়ালা। এক মুহূর্তের জন্য তার মনে হলো এই নোটটা ছেলের হাতে ফিরিয়ে দিয়ে বলেন, এটা তোমার কাছেই রাখো, এই দয়ার দরকার নেই, তোমার বাবা এই সাহায্য ছাড়াই নিজের বাড়ি ফিরে যেতে পারবে। কিন্তু কিছু বলার আগে ছেলে বলে উঠল, আসলে কি জানেন বাবা, শহরে খরচ খুব বেশি আর বেতন কম, এর চেয়ে বেশি টাকা আমি আপনাকে দিতে পারবো না। ছেলের কথা শুনে রামকৃষ্ণবাবু নিজের রাগের আগুনটা মনের ভেতরেই চেপে রেখে বললেন, বাবা, যখন তোদের দুজনকে ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতাম, তখন বড় কষ্টে সামান্যই রোজগার করতে পারতাম, তার বেশিরভাগটাই তোদের পড়াশোনাতে খরচ হয়ে যেত। সেই সময়েও বাজার দর কম ছিল না। বন্ধুদের দেখে দেখে তুই ভালো খেলনা, ভালো জামা কাপড় চাইতিস, কিন্তু আমি কখনো না বলিনি।
তুই একটা চাইলে আমি দুটো এনে দিতাম। একটা গভীর নিঃশ্বাস নিয়ে তিনি বললেন, যাক, সবই তো সময়ের খেলা। কিন্তু ততক্ষণে ছেলে ট্রেন থেকে নেমে গেছে। ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করলো। গ্রামে নিজের বাড়িতে পৌঁছে রামকৃষ্ণবাবুর মনে কিছুটা তৃপ্তি এলো। নিজের গামছা দিয়ে ঘাম মুছতে মুছতে বিছানায় শুয়ে পড়লেন। আহা, এখানে কত শান্তি! কিন্তু আবার সেই ধোয়া ওঠা উনুন, সেই একাকিত্ব। মন চাইলে রুটি বানিয়ে নিতেন, না চাইলে মন খারাপ করে শুয়ে থাকতেন। ধীরে ধীরে শরীর আরো ভেঙে পড়তে লাগলো। শরীর খারাপ থাকতো প্রায়ই। মাঝে মাঝে প্রতিবেশীরা এসে ওষুধ দিয়ে যেত। অ্যাজমার কারণে অবস্থা আরো খারাপ হলো। দুর্বলতায় রুটি বানানোর শক্তিটুকুও আর রইল না। খালি পেটে বিছানায় পড়ে থাকতেন তিনি। প্রতিবেশীরা ছেলেদের ফোন করে খবর পাঠালো, কিন্তু নিজেদের সংসারে মগ্ন দুজন ছেলেরই বাবার কাছে আসার কোনো তাড়া রইল না। অনাহারে রামকৃষ্ণবাবুর অবস্থা দিন দিন আরো খারাপ হতে লাগলো। এখন তো গ্রামের আত্মীয় স্বজন আর প্রতিবেশীরাও ছেলেদের ফোন করা বন্ধ করে দিল। একদিন অবস্থা এতটাই খারাপ হলো যে রামকৃষ্ণবাবু শয্যাশায়ী হয়ে পড়লেন। উঠে বসা, কথা বলা সবই অসম্ভব হয়ে গেল। প্রতিবেশীরা আবার ছেলেদের ফোন করলো, আপনাদের বাবার অবস্থা খুবই গুরুতর, যদি দ্রুত না আসেন তাহলে শেষবার দেখতে নাও পেতে পারেন। এই কথা শুনে দুই বউয়ের মনে এক অদ্ভুত খুশির ঢেউ বয়ে গেল। নিজেদের স্বামীদের নিয়ে বেশ উৎফুল্ল মনে তারা গ্রামে পৌঁছলো। ঘরের ভেতর ঢুকতেই হঠাৎ দুজনের মুখে শোক আর দুঃখের ছায়া নেমে এলো। দুজনেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আঁচল ভিজিয়ে এমন অভিনয় করলো যেন শ্বশুর চলে যাওয়ায় তাদের জীবনে প্রলয় নেমে এসেছে। কিন্তু গ্রামের সবাই জানতো, যে বুড়ো শ্বশুরকে এখন দেবতার মতো দেখিয়ে এই দুজন চিৎকার করে কাঁদছে, সেই মানুষটিকে দুবেলা সম্মানের রুটিটুকুও কখনো তারা খাওয়ায়নি। 2 ঘন্টা কান্নার নাটক করার পর যখন খিদে পেল, তখন নিজেদের সঙ্গে আনা চিপস, বিস্কুট আর স্যান্ডউইচ খাওয়ার জন্য তারা একটা ঘরে ঢুকে পড়ল। খেয়ে দিয়ে বাইরে এসে আবার নতুন করে সেই একই ভণ্ডামি শুরু করলো। রামকৃষ্ণবাবু বিছানার ওপর নিথর হয়ে পড়েছিলেন। তিনি উঠতে বা কথা বলতে না পারলেও সবকিছুই দেখতে ও বুঝতে পারছিলেন। বার্ধক্যের যন্ত্রণা আজ তিনি গভীরভাবে অনুভব করছিলেন। কিভাবে জীবনের শেষ প্রান্তে এসে মানুষের অবস্থান রাস্তার ধারে পড়ে থাকা একটা নুড়ি পাথরের মতো নিরর্থক হয়ে যায়। এক মুহূর্তে রক্তের সম্পর্কও পর হয়ে যায়। অসুস্থ রামকৃষ্ণবাবুকে দেখতে প্রতিবেশী আর আত্মীয়রা আসা যাওয়া করছিল। যেই কেউ ঘরে আসতো, তৎক্ষণাৎ ছেলে আর বউদের মুখ ভার হয়ে যেত। বড় ছেলে বলতো, কি আর বলবো, শেষ সময়, বেশি কষ্ট না পেলেই ভালো, আমাদেরই বা এত সময় কোথায়। ছোট ছেলে বলল, ভাই, আমার মনে হয় সময় থাকতে বাবাকে মাটিতে শুয়ে দিই, কে জানে কখন ডাক আসে। এই কথা শুনে দুই বউ বুক চাপড়ে এমন হাহাকার কান্না শুরু করলো যে মনে হলো তাদের শ্বশুরমশাই সত্যিই ভগবানের কাছে চলে গেছে। রামকৃষ্ণবাবু শান্তভাবে বউদের এই অভিনয় দেখছিলেন। বুড়ো বাবাকে যখন মাটিতে শুইয়ে দেওয়া হলো, দেখতে দেখতে পুরো গ্রাম জড়ো হয়ে গেল। বড় বউ রামকৃষ্ণবাবুর পা টিপে দিচ্ছিল, আর বাহবা কুড়োনোর জন্য ছোট বউ বসে পড়ল গীতা পাঠ করতে। বাবার জন্য দুই ছেলে সাদা কাপড় আর চিতার কাঠও আনিয়ে ফেলল, কিন্তু রামকৃষ্ণবাবু যেমন ছিলেন তেমনই পড়ে রইলেন। সন্ধ্যা নামলে সবাই নিজের নিজের বাড়ি ফিরে গেল। যে বউরা এতক্ষণ ভালো সাজার নাটক করছিল, লোকজন চলে যেতেই তাদের আসল রূপ বেরিয়ে পড়ল। ছোট বউ তার বড় জাকে বলল, দিদি, তোমার কি মনে হয় বাবা কবে মুক্তি পাবেন? বড় বউ গভীর নিঃশ্বাস ফেলে বলল, কে জানে, বাবা গেলে তবে তো আমরা সবকিছু ভাগাভাগি করে নিজের নিজের বাড়ি চলে যেতে পারবো। তখন ছোট বউ বলল, দিদি, একটা কথা আগেই বলে রাখি, মায়ের বড় হারটা কিন্তু আমি রাখবো। ওটা আমার খুব পছন্দ ছিল, কতদিন ধরে অপেক্ষা করছি কবে সেটা পড়ার সুযোগ পাবো। বড় বউ খুশি হয়ে বলল,
ঠিক আছে, তুমি হাতটা রাখো, তাহলে মায়ের ভারী কঙ্কনগুলো আমার। ওগুলো বিক্রি করে নিজের জন্য নতুন ডিজাইনের চুড়ি বানাবো। জানো, আমি সোনার দোকানে ডিজাইনও পছন্দ করে রেখেছি। বউদের এই কথোপকথন শুনে রামকৃষ্ণবাবুর হৃদয় ভেতর থেকে চূর্ণ হয়ে যাচ্ছিল। একবার মনে হলো চিৎকার করে পুরো গ্রামকে ছেলে আর বউদের আসল চেহারা দেখিয়ে দেন, কিন্তু শরীরে এতটা শক্তিই ছিল না যে তিনি কিছু বলবেন। বাবার পাশে বসে ছেলে আর বউরা আবার পরামর্শ শুরু করলো। বড় ছেলে ছোটকে বলল, ভাই, অনেকদিন আমাদের বাড়িতে কোনো বড় অনুষ্ঠান হয়নি। বাবার মৃত্যু হলে গ্রামবাসীকে দেখিয়ে দেব আমরা কারোর থেকে কম নই। বাবার শ্রাদ্ধে খাবারের এমন আয়োজন করব যে মানুষ খেতে খেতে ক্লান্ত হয়ে যাবে। রামকৃষ্ণবাবু মনে মনে ভাবলেন, আমি বেঁচে থাকতে এরা এইসব আয়োজন কেন করলো না? আমি তো পেট ভরে খেতে পারতাম। জীবন থাকতে আমার আত্মাটাও তৃপ্ত হতো। তিনি কতদিন ধরে যে ক্ষুধার্ত ছিলেন, রামকৃষ্ণবাবুর মৃত্যুর জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো। কিন্তু 3 দিন কেটে গেল। এখন দুই ছেলে ভাবতে লাগলো, বাবার আত্মা এতদিন ধরে আটকে আছে কেন? আমরা সবাই তো এখানে, তাহলে বাবা কার সঙ্গে দেখা করতে চাইছেন যে প্রাণত্যাগ করছেন না? ঠিক তখনই গ্রামের এক প্রবীণ ব্যক্তি, যাকে পুরো গ্রাম মান্য করত, তিনি রামকৃষ্ণবাবুর খোঁজ নিতে এলেন। ছেলেরা বলল, কাকা, বুঝতে পারছি না বাবার প্রাণ কোথায় আটকে আছে। বুড়ো মানুষটি বললেন, বাবা, কখনো কখনো কোনো অপূর্ণ ইচ্ছার কারণে প্রাণ দেহে আটকে থাকে। একটা কাজ করো, তোমাদের বাবার পছন্দের খাবার বানিয়ে তাকে খাওয়াও। হতে পারে পছন্দের খাবার খাওয়ার ইচ্ছেটাই তার মনে থেকে গেছে। বউরা তৎক্ষণাৎ রান্নাঘরে গিয়ে খাঁটি দেশি ঘিতে পায়েস বানালো। পায়েস নিয়ে যেই তারা বাইরে এলো, গন্ধে রামকৃষ্ণবাবুর প্রতিটা অঙ্গ কেঁপে উঠল। বড় ছেলে একটা চামচে করে সামান্য পায়েস বাবার মুখে দিল। রামকৃষ্ণবাবু খুব আনন্দের সঙ্গে খাবার খেতে লাগলেন। দুই ছেলে আর পুত্রবধূরা তাকে এত আগ্রহ নিয়ে পায়েস খেতে দেখে বিস্মিত হয়ে গেল। নিমেষের মধ্যে পুরো বাটিটা খালি হয়ে গেল। কিন্তু শ্বশুরের মৃত্যুর অপেক্ষায় থাকা পুত্রবধূদের ধৈর্যের বাঁধ এবার ভাঙতে শুরু করলো। ছোট পুত্রবধূ বলল, আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি, এখানে আর বেশি দিন থাকতে পারবো না। আমরা কি এতটাই অলস নাকি যে কারোর মৃত্যুর জন্য অপেক্ষা করে সময় নষ্ট করব? এতে বড় পুত্রবধূ রাগে ফেটে পড়ে বলল, হ্যাঁ হ্যাঁ, অলস তো আমরা। বাবার পুরো দায়িত্ব যেন আমরা নিয়ে রেখেছি। পুরো 20 দিন আমরা বাবার সেবা করেছি, তুমি তো 1 সপ্তাহ সামলাতে পারোনি। দুই জায়ের মধ্যে তীব্র ঝগড়া শুরু হয়ে গেল, সঙ্গে ছেলেরাও জড়িয়ে পড়ল। তারপর এমন এক কাণ্ড শুরু হলো যে পুরো গ্রাম তামাশা দেখতে লাগলো। কয়েকজন বয়স্ক মানুষ এসে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তাদের কারোর কোনো পরোয়া ছিল না। বিন্দুমাত্র লজ্জা ছাড়াই তারা ঝগড়া চালিয়ে যেতে লাগলো। এদিকে সামান্য খাবার পেটে যেতেই রামকৃষ্ণবাবু কিছুটা সত্য বোধ করলেন। তার শরীরে নড়াচড়া শুরু হলো, কথা বলার শক্তিও ফিরে পেলেন। এটা দেখে ছেলে আর পুত্রবধূদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তারা উদ্বিগ্ন হয়ে ভাবতে লাগলো, এখন কি করা যায়। যেমন তেমন করে রাতটা কাটল। সকালে বড় ছেলে বাবাকে দুধের সঙ্গে 2টো পাউরুটি খাইয়ে দিল। চা জলখাবার সেরে সবাই নিজের নিজের বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলো। তখন গ্রামের এক বৃদ্ধ লোক বললেন, বাবা মায়ের কারণেই আজ তোমরা এতটা উচ্চ অবস্থানে পৌঁছতে পেরেছ। এখন তোমাদের বাবা তোমাদেরই দায়িত্ব। বৃদ্ধ বাবা মায়ের সেবা করা ছেলেদেরই কর্তব্য, তাই তাকে তোমাদের সঙ্গেই নিয়ে যাও। এই কথা শোনা মাত্র ছোট পুত্রবধূ তার স্বামীকে এক কোণে টেনে নিয়ে গিয়ে নাক সিটকে বলল, বাবাকে সঙ্গে রাখার কথা ভুল করেও ভেবো না। উনি বিছানায় পড়ে আছেন, আমি তার নোংরা পরিষ্কার করতে পারবো না। আগের মতো যদি আবার তাকে বাড়ি নিয়ে যাও, তাহলে ফল কিন্তু ভালো হবে না।
বড় পুত্রবধূও চুপি চুপি তার স্বামীর কানে বলল, অযথা বিপদ ডেকে আনার কোনো দরকার নেই। তোমার বাবার সেবা করতে আমি পারবো না। দুই ছেলে যখন বাবাকে সঙ্গে নিয়ে যেতে টালবাহানা করতে লাগলো, তখন রামকৃষ্ণ বাবুর চোখ জলে ভরে উঠল। তিনি হাত জোড় করে ছেলে আর পুত্রবধূদের বললেন, তোমরা সবাই নিজের নিজের বাড়ি চলে যাও, আমি এখানে একাই থাকব, তোমাদের ভাবতে হবে না। বাবার এই কথা বলার সঙ্গে সঙ্গেই তারা চুপচাপ নিজেদের জিনিসপত্র তুলে নিয়ে বেরিয়ে গেল। 5 দিন ধরে চলা ছেলে পুত্রবধূদের নাটকের এখানেই শেষ হলো। 1-2 দিন পর রামকৃষ্ণবাবুর অবস্থার কিছুটা উন্নতি হলো, কিন্তু তিনি গভীর চিন্তায় ডুবে গেলেন। বারবার স্ত্রী সরস্বতীর ছবির দিকে তাকিয়ে প্রশ্ন করতে লাগলেন, এই কি আমাদের সন্তান? সন্তান যদি এমন হয়, তাহলে নিঃসন্তান থাকাই ভালো। এই ছেলেদের ইচ্ছা পূরণ করতে আমি কখনো পিছিয়ে আসিনি। তাদের লালন পালনে কোনো কার্পণ্য করিনি। বছরের পর বছর তপস্যার মতো জীবন কাটিয়েছি শুধু সন্তানদের জন্য। নিজেদের কষ্টের আঁচ কখনোই তাদের গায়ে লাগতে দিইনি। আজ সেই সন্তানদের আমার থেকে মুক্তি পাওয়ার এত তাড়া ছিল যে আমি জীবিত থাকতেই ঘরে সাদা কাপড় আর চিতার কাঠ এনে রেখেছিল। সবাই আমার মৃত্যুর অপেক্ষায় ছিল। আর যখন তাদের আশা পূরণ হলো না, তখন এক মুহূর্তও দেরি না করে এখান থেকে চলে গেল। নিজের সন্তানরাই বার্ধক্যের প্রতিটি ধাপে আমার আত্মসম্মানকে এমনভাবে আঘাত করেছে যে আমি বেঁচে থেকেও নিজেকে মৃত বলে মনে করেছি। আত্মমন্থন করতে করতে তিনি একটি দৃঢ় সিদ্ধান্ত নিলেন। গ্রামের প্রধানকে ডেকে পাঠালেন এবং নিজের সিদ্ধান্ত জানিয়ে পরবর্তী পদক্ষেপের কথা বললেন। রামকৃষ্ণবাবুর কথা শুনে প্রধান মশাই একেবারে হতবাক হয়ে গেলেন। তিনি বললেন, কিন্তু রামকৃষ্ণ, এমন সিদ্ধান্ত নেওয়ার আগে আর একবার ভেবে দেখো। তখন রামকৃষ্ণবাবু বললেন, অনেক ভেবে চিনতে বুকে পাথর চাপা দিয়েই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। নিজের সন্তানদের অবহেলায় আমি ভেতর থেকে এমনভাবে ভেঙে পড়েছি যে এখন আমার সামনে আর কোনো পথ খোলা নেই। ঠিক আছে, যেমনটা তোমার ইচ্ছা, বিষণ্ণ কণ্ঠে বললেন প্রধান মশাই। পরবর্তী 2 দিনের মধ্যে রামকৃষ্ণবাবু তার সিদ্ধান্তকে বাস্তব রূপ দিলেন। তিনি একটি বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতে শুরু করলেন। প্রায় 6 মাস কেটে গেল। একদিন গ্রামের প্রধান মশাই রামকৃষ্ণবাবুর 2 ছেলেকে ফোন করে জানালেন যে তাদের বাবা পরলোক গমন করেছেন। বাবার বাড়ি, জমি ও সম্পত্তি কার ভাগে কি আসবে তা 2 ছেলে আগেই ভাগাভাগি করে রেখেছিল। সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে 2 ছেলে ও 2 পুত্রবধূ গ্রামে এসে পৌঁছল। কান্নাকাটি করতে করতে ছেলেরা বাবার দেহে মুখাগ্নি করল। এরপর বাড়িতে ফিরে প্রতিবেশী ও আত্মীয় স্বজন চলে যাওয়ার অপেক্ষা না করে 4 জন চুপি চুপি বাবার ঘরের দরজা খুলে ফেলল। 4 জনের মুখে এক ধরনের কুটিল হাসি ফুটে উঠল। 2 ছেলের চোখের সামনে যেন টাকার বান্ডিল নাচতে লাগলো, আর 2 পুত্রবধূ ব্যাকুল হয়ে তাকিয়েছিল শাশুড়ি মায়ের সোনার গয়না পাওয়ার আশায়। বড় ছেলে বাবার আলমারি খুলে সেখান থেকে 2টি সিন্দুক বের করলো। এই সিন্দুক দুটিতেই মায়ের গয়না আর বাড়ি জমির কাগজপত্র রাখা থাকতো। সিন্দুক দুটিতে তালা লাগানো ছিল। একটু খোঁজাখুঁজি করতেই চাবিগুলো পাওয়া গেল। ভীষণ আনন্দে বড় পুত্রবধূ প্রথম সিন্দুকটি খুলল, কিন্তু ভেতরটা দেখেই তার মুখ এক মুহূর্তে মলিন হয়ে গেল। এ কি, এখানে তো মায়ের গয়না থাকার কথা, কিন্তু এখানে তো তোমাদের ছোটবেলার ছবি পড়ে আছে। আর এগুলো কি, ছোটদের খেলনা? এইসব জিনিসও কেউ সিন্দুকে রাখে নাকি? মুখ বাঁকিয়ে বলতে বলতে বড় পুত্রবধূ খেলনাটা ছুঁড়ে ফেলে দিল। তখন বড় ছেলে খেলনাটা তুলে নিয়ে বলল, ছোট, মনে আছে? আমরা ছোটবেলায় এগুলো নিয়ে খেলতাম। কত মিষ্টি স্মৃতি জড়িয়ে আছে এসব খেলনার সঙ্গে। তাই মা এগুলো যত্ন করে রেখে দিয়েছিল।
এরপর দুই পুত্রবধূ একের পর এক জিনিস বের করে ছুঁড়ে ফেলতে লাগলো। অনেক কিছু বেরালো, কিন্তু যেটা তারা এত আগ্রহ নিয়ে খুঁজছিল তা কোথাও পাওয়া গেল না। শেষমেশ বড় আশা নিয়ে তারা দ্বিতীয় সিন্দুকটির তালা খুলল। ওপরে রাখা ছিল একটি থলি, যার মধ্যে কিছু টাকা ছিল। তাদের লোভী দৃষ্টি সেই দিকেই আটকে রইল। টাকা গুনে দেখা গেল মোট 5,000 টাকা। সেই সঙ্গে আরেকটি খাম ছিল, যার মধ্যে একটি ছেঁড়া পুরনো 100 টাকার নোট। দেখো তো, এই সিন্দুকে আর কি আছে? ছোট পুত্রবধূ বলল। ছোট ছেলে সব জিনিস বের করে ফেলল, কিন্তু সেখানে তাদের ছোটবেলার জামা কাপড় ছাড়া আর কিছুই ছিল না। আরে, এই কাগজটা তো এখনো পড়া হয়নি। নিশ্চয়ই এতে বাবার ব্যাংক অ্যাকাউন্ট বা সম্পত্তির কোনো তথ্য আছে। বড় পুত্রবধূ চোখে ঝিলিক নিয়ে বলল। তারপর বড় ছেলে চিঠিটা পড়তে শুরু করলো। চিঠিতে লেখা ছিল, এত অস্থির হয়ে কি খুঁজছো? তোমাদের মায়ের গয়না আর আমার সম্পত্তি? আমাদের দুজনের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ ছিল তোমাদের ছোটবেলার এই স্মৃতিগুলো, যেগুলো আমরা অতি যত্নে আগলে রেখেছিলাম। কিন্তু তোমরা নিজের জীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলে যে নিজের মা বাবাকেই ভুলে গিয়েছিলে। জানো, একজন মানুষের জীবনের সবচেয়ে বড় দুঃখ কি? আপনজন থাকা সত্ত্বেও তাদের কাছ থেকে দূরে থাকা। তখন পৃথিবীর কোনো সম্পদ, কোনো টাকা পয়সাই আর কাজে আসে না। সবকিছুই অর্থহীন মনে হয়। তোমাদের এই বুড়ো বাবা জীবনের শেষ সময়ে প্রতি মুহূর্তে সন্তানদের সান্নিধ্যের জন্য কেঁদেছে, হাহাকার করেছে। কিন্তু তোমরা এতটাই পাথর হৃদয়ের হয়ে গিয়েছিলে যে সেই অশ্রুগুলোও তোমাদের চোখে পড়েনি। দুটি ছেলে থাকা সত্ত্বেও আমাকে শেষ জীবনটা বৃদ্ধাশ্রমে কাটাতে হয়েছে। এর চেয়ে বড় অভিশাপ তোমাদের জন্য আর কি হতে পারে? এখন সেই কথাটা বলছি, যেটা জানার জন্য তোমরা সবচেয়ে বেশি আগ্রহী। আমার ক্ষেতের জমি, এই বাড়ি আর বাকি সব সম্পত্তি আমি সেই বৃদ্ধাশ্রমকে দান করে দিয়েছি, যেখানে শেষ সময়ে আমি আশ্রয় পেয়েছিলাম। আর যে 5,000 টাকা তোমরা সিন্ধুকে পেয়েছ, সেটাই আমার শেষকৃত্যের খরচ। কারণ যে ছেলেরা আমার জীবিত অবস্থায় আমার দায়িত্ব নিতে পারেনি, তাদের ওপর আমি মৃত্যুর পরও বোঝা হতে চাইনি। আর এই খামের ভেতরে রাখা 100 টাকার নোটটা ছোট ছেলের জন্য। মনে আছে তো? এই সেই ছেঁড়া নোট, যেটা দুধওয়ালা সবজিওয়ালা কেউই নিতে চায়নি। গ্রামে যাওয়ার আগে তুমি সেটাই আমার হাতে ধরিয়ে দিয়ে নিজের কর্তব্য শেষ করেছিলে। এখন শুধু ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি, আমার সঙ্গে যা হয়েছে তেমন দিন যেন তোমাদের জীবনে কখনো না আসে। কিন্তু প্রকৃতির এক অটল নিয়ম আছে, আমরা যা দিই তা একদিন আমাদের কাছেই ফিরে আসে। চিঠি পড়তে পড়তে বড় ছেলের গলা কেঁপে উঠল। ছোট ছেলে চিঠি শুনে হাউমাউ করে কেঁদে উঠল। আর দুই পুত্রবধূ মাথায় হাত দিয়ে ধপ করে মাটিতে বসে পড়ল। সেদিন সত্যিই তাদের জীবনে এক ভয়ঙ্কর ভূমিকম্প নেমে এসেছিল, এক বিশাল ভূমিকম্প। বন্ধুরা, আপনাদের এই সত্য ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন আরেকটি সত্য ঘটনা নিয়ে আবার দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ।